সাহেবডাঙ্গা, কেউ বলে কুঠিডাঙ্গা। পাথরের মাটির ঢলন একটা, খানিকটা উঁচু খানিকটা নিচু, আবার খানিকটা উঁচু, লাল কাঁকড়ে ভরা। ঢেউ খেলানোর ভঙ্গিতে একটা ঢলন নেমে এসেছে সাঁওতাল পরগনার পাহাড়ের দেশ থেকে। পশ্চিম থেকে পূবে চলে এসেছে একটা বদ্বীপের চেহারা নিয়ে। এই ঢলনের আশেপাশে বাংলাদেশের মাটি, সেখানেই দেশের চাষের মাঠ। সেসব মাঠে নানা ফসল ফলে। হাঁসুলির বাঁকে এই লাল মাটির একটা ফালি এসে শেষ হয়েছে হাঁসুলির বাঁকের উত্তর পশ্চিম মাথায়। এইখানে নীলকর সাহেবেরা তাদের কুঠি তুলেছিল। এই মাটিতে 8 মাস ঘাস জন্মায় না। আষাঢ় থেকে আশ্বিন পর্যন্ত কঠিন রোগে চুল উঠে যাওয়া মানুষের মাথায় সদ্য গজানো রোগা চুলের মতো পাঙাশ সবুজ রঙের ঘাস গজায়। উঁচু সাহেবডাঙ্গায় ঢলন ক্রমশ নিচু হয়ে কোপাইয়ের চরের সঙ্গে মিশে এক হয়ে গিয়েছে। কোপাইয়ের বন্যার ভয়ও বটে এবং বন জঙ্গলা কাদানায় ঝকঝকে তকতকে বলেও বটে। সাহেবরা এইখানে কুঠি তুলেছিল। সাহেবদের আমলে এই ডাঙ্গা ছিল রাজপুরী। সুচাঁদ বলে, বাবারা বলতো এই বড় বড় ঘোড়া, এই ঝালর দেওয়া সওয়ারি অর্থাৎ পালকি। এইসব বাংলা ঘর, ফুল বাগিচা, বাঁধানো খেলার জায়গা, কাঠকাঠরার আসবাব, সে ঐশ্বর্যের কথা এক মুখে বলা যায় না। একদিকে কাছারি গম গম করত, বন্দুক নিয়ে পাহারা দিত পাইক আটপৌরেরা, মাথায় পাগড়ি বেঁধে লাঠি নিয়ে বসে পাহারা দিত। জোর হাত করে বসে থাকতো চাষি সজ্জনেরা, ভয় মুখ চুন। 2-10 জনাকে বেঁধে রাখতো, কারুর শুধু হাতে দড়ি, কারুর বা হাত পা দুইই বাঁধা। সাহেব লোক, রাঙা রাঙা মুখ, কটা কটা চোখ, গিরিমাটির মতো চুল, পায়ে এই বুট জুতো, খটমট করে বেড়াতো। পিঠে প্যাটে জুতো শুদ্ধ লাথি বসিয়ে দিত, মুখে কটমট হিন্দি বাত, মার ডালো, লাগাও চাবুক, দেখলাও সালা লোগো কো সাহেব লোকের প্যাঁচ। কখনো হুকুম হতো কয়েদ করো, কখনো হুকুম হতো ভাঙ দেও সালো লোকের ধান কো জমি, লয়তো কাটকে লেও সালা লোগো কো জমির ধান। সে তোমার বামুন নাই, কায়েত নাই, সদগোপ নাই, সব এক হাল। আতে সারি সারি বাতি জ্বলতো, টুং টাং ক্যাঁকো ভ্যাঁপো ভ্যাঁপো বাজনা বাজত। সাহেব বিলিতি মদ খেত, হাত ধরাধরি করে নাচত। কয়েদখানার মানুষ চেঁচালে হাঁকিয়ে উঠত বাঘের মতো, মত চিল্লাও। বেশি আত হলে সেপাইরা বন্দুকের রচ করত, দুম 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 হাঁক দিত, ওহই তফাত যাও তফাত যাও, চোর বদমাশ হুঁশিয়ার। চোরই হোক আর সাধুই হোক, এতে ওদিকে হাঁটলে অক্ষে থাকতো না, দুম করে গুলি করে দিত। সেই ডাঙ্গা এখন ধু ধু করছে। নীলকুঠির চিহ্নের মধ্যে আছে কেবল সাহেবদের লাগানো আমবাগান, নীলের হ্রদগুলো আর বাংলোর কিছু কিছু ভিত। সেগুলো চারিপাশে ঘন ঝোপ জঙ্গল গজিয়েছে। কাঁকুড়ে পাথুরে ডাঙার এই ঠাঁইটুকুতে সাহেবরা সার মাটি দিয়ে খুঁড়ে খুঁড়ে জল ঢেলে অদ্ভুত উর্বর করে তুলেছিল। তখন ছিল বাগান, এখন জঙ্গল। বাকিটা চিরকালের সেই লাল মাটি ধু ধু করছে। সুচাঁদ ডাঙাটার ধারে দাঁড়িয়ে মধ্যে মধ্যে কাপড়ের খুঁটে চোখ মুছে আক্ষেপ করে। চোখ দিয়ে তার সত্যই জল পড়ে। হাঁসুলির বাঁকে বাঁশবাদীর কাহারপাড়ায় মানুষদের প্রকৃতি আছে, চরিত্র নাই। অল্পেই ওরা কাঁদে, নিজের দুঃখেও কাঁদে, পরের দুঃখেও কাঁদে। মহাবনে মহাগজ পতনের সংবাদ পেলে কৌতূহলবশত দেখতে যায় এবং এত বড় দেহটি অসাড় হয়ে পড়ে থাকতে দেখে ভাবাবেগে অভিভূত হয়ে তার গলা জড়িয়ে ধরে কাঁদে। তবে ওদের পুণ্য নাই, ওদের চোখের জলের স্পর্শে মৃত জীবন্ত হয়ে ওঠে না। সুচাঁদের মুখে সাহেবডাঙ্গার গল্প শুনে সবাই চোখ মোছে, তবে সুচাঁদের মতো এত কাঁদতে কেউ পারে না। সুচাঁদ সেই উপকথার শেষের যুগের মানুষ যে। সুচাঁদ চোখ মুছে বলে, আহ আহ, রূপকথায় সেই যে বলে রাক্ষসীর খাওয়া পুরি, তাই
খাঁ 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 করছে। সত্যই খাঁ খাঁ করে। মানুষজন ওদিকে বড় কেউ আসে না। দাঁতালের আড্ডা, জঙ্গলে ভরা ভাঙা নীলকুঠি। রাত্রে ওরাই দল বেঁধে বার হয়, ছুটে গিয়ে পড়ে নদীর ধারে। দাঁতে মাটি চিরে নানান গাছের মূল তুলে খায়। ধানের সময় মাঠে গিয়ে পড়ে। মাঠে মাচান বেঁধে টিন বাজিয়ে কাহারেরা তাদের তাড়ায়। ছোট ছোট বাখারিতে শক্ত দড়ি গাঁথা বঁড়শি বেঁধে মদের মেয়া ও কলার টোপ গেঁথে ছড়িয়ে দেয় মাঠময়। ধান খেতে এসে মুখে বঁড়শি গেঁথে পায়ে দড়ি আটকে দাঁড়িয়ে থাকে। সকালে কাহারেরা ধরে মারে। বেশি উপদ্রব হলে দল বেঁধে গিয়ে মেরে আসে ওদের। সেই কুঠি ডাঙায় কোদালের কোপ পড়ছে। জল ঝড় হয়ে গিয়েছে দুদিন আগে। বৃষ্টি বেশ পর্যাপ্ত পরিমাণেই হয়েছে। চন্দনপুরের বড় বাবুরা সাঁওতাল মজুর লাগিয়েছেন প্রায় 150। এই লাল কাঁকুড়ে মাটির একটি বিশেষত্ব আছে। যে মাটি পাথরের মতো শক্ত, কোদালে কাটে না, কোপ মারলে খানিকটা লাল ধুলো ওড়ে, চোখে মুখে মিহি বালি ছিটকে লাগে, সেই মাটি বৃষ্টিতে ভিজলে কয়েকদিন ধরে তুলোর মতো নরম হয়ে থাকে। মাটির এই অবস্থার নাম বতর। এখানকার মাটি কাটার সুযোগ এই বতরে। এই সুযোগ চলে গেলে মাটি কাটা আবার কঠিন হয়ে পড়বে। সাহেবডাঙ্গার যে ঢালটা নেমেছে কোপায়ের দিকে, সেই ঢালে চাষের জমি তৈরি করছে সাঁওতালরা। কাছাকাছি জাঙ্গলের সদগোপ মহাশয়দের কয়েকজন সেলামি দিয়ে খাজনা বন্দোবস্তিতে জায়গা নিয়েছে। তারা নিজেরা বসে আছে, খাটছে কিষান মাহিন্দার সঙ্গে 2-4 জন মজুর। বনোয়ারির সবচেয়ে খারাপ 5 বিঘা জায়গা নিয়েছে। বিনা সেলামিতে জমি, নিরস্ত হবেই। তাছাড়া কাহারদের অদৃষ্টে এর চেয়ে ভালো জমি হবেই বা কেন? সে নিজেই কোপাবে মাটি। সেই মাটি ঝুড়িতে তুলে মাথায় বয়ে আলবন্দি করে ফেলবে বনোয়ারির বউ আর সুচাঁদ পিসি। সুচাঁদ পিসিকে বনোয়ারি মজুরি দেবে অবশ্য। 3 পর খাটবে, 14 পয়সা নগদ পাবে, আর পাবে জলখাবার মুড়ি। আর কথা আছে, বিকেলবেলা ঠান্ডার সময় ছুটির পর প্রহ্লাদ, রতন, পানু আরো জনকয়েক কোদাল নিয়ে এসে মাটি কেটে রেখে যাবে। পরের দিন সেই মাটি তুলে ফেলবার জন্য পাড়ার কয়েকজন মেয়েকে লাগাবে বনোয়ারি। বনোয়ারি হাঁটু গেড়ে বসে প্রণাম করলে। আচোটা মাটিকে, অর্থাৎ ভূমিকে। মনে মনে বললে, তোমার অঙ্গে আঘাত করি নাই মা, তোমার অঙ্গকে মার্জনা করছি, সেবা করছি তোমার। তুমি ফসল দিও, আমার ঘরে অচলা হয়ে থেকো। তারপর সে কোঁচর থেকে খুলে সেখানে নামিয়ে দিল বাবা ঠাকুরের পুজোর ফুল। জয় বাবা, তুমি রক্ষে করো, যেন পাথর না বার হয়, কোনো জন্তু জানোয়ার না বার হয়। হাততালি দিয়ে বললে, কীট পতঙ্গ সাপ খোপ সাবধান, তোমরা সরে যাও। আমি আজার কাছে জমি নিয়েছি, এ আমি কাটবো। সে কোপাতে লাগলো। সদগোপ মহাশয়রা নিজে হুঁকোয় তামাক খেয়ে মধ্যে মধ্যে কৃষাণ মাহিন্দারদের দিচ্ছেন। সাঁওতালেরা চুটা খাচ্ছে। বনোয়ারি 2 পয়সার বিড়ি কিনে এনেছে, নিজে খানিকটা খানিকটা খেয়ে এঁটো বিড়ি বউকে দিচ্ছে। সুচাঁদকে দিচ্ছে গোটা বিড়ি। পিসিও বটে, তাছাড়া পুরো একটা বিড়ি না খেলে সুচাঁদের নেশাও হবে না। কিন্তু সুচাঁদও বিড়ি খেতে চায় না, তামাকই তার সবচেয়ে প্রিয়। হঠাৎ সুচাঁদ হেদমণ্ডলের কাছে গিয়ে বললে, কলকেটা একবার দাও কেনে গো? মণ্ডল বিনা বাক্য ব্যয়ই কলকেটা নামিয়ে দিলে। সুচাঁদ মণ্ডলের সামনেই উবু হয়ে, অবশ্য লজ্জা করে পিছন ফিরে বসে নারীত্বের ভূষণ বজায় রেখে তামাক খেতে লাগলো। হঠাৎ এক সময় লজ্জা ভুলে সামনে ফিরে বললে, তুমি তো তবু কলকে দিলে মোড়ল, পানার মুনিব হলে মারতে আসতো আমাকে, অথচ আমার মেয়ের তরে যখন অং ধরেছিল তখন আমার পায়ে ধরতে এসেছিল। হেদমণ্ডল ধমক দিয়ে চিৎকার করে বললে, থাম, এখানে বকবক করিস না। হেদমণ্ডলের গলার আওয়াজ একই খুব জোর। তার উপর সুচাঁদকে কালা জেনে চিৎকার করেই কথা বলায় সুচাঁদ স্পষ্ট শুনতে পেলে কথাগুলি।
এর জন্যে সে হেদমণ্ডলের উপর বরাবরই খুব অসন্তুষ্ট। বক বক করবো না? না। কিছুক্ষণ হেদমণ্ডলের মুখের দিকে চেয়ে বসে রইল সুচাঁদ। তারপর বললে, সব শেয়ালের এক রা, তা বেশ। আবার সে তামাক খেতে লাগলো। আবার বললে, তোমরা আর কোদাল ধরবে না লয়? হেদমণ্ডল বলে উঠলে, এ হে হে, এ মাগি তো বড় জ্বালালে দেখছি। কেন জ্বালালাম কি করে? বলি জ্বালালাম কি করে? তোমার বাবাকে দেখেছি নিজে হাতে কোদাল ধরে ওই লম্বা বাকুড়ি কাটতে। হাঁস হাঁস করে সে কি কোদালের কোপ? তোমরাও তো কাটতে গো মাটি নিজে হাতে। আমি তো ভুসুন্ডি কাক, আমার তো দেখতে বাকি কিছু নেই। কথাটা সত্য। কিছুকাল অর্থাৎ 20-25 বৎসর আগেও এইসব মণ্ডল মহাশয়রা পুরোপুরি চাষি ছিলেন। জমি কাটাইয়ের কাজ থেকে আরম্ভ করে চাষের কাজ পর্যন্ত কৃষাণ মাহিন্দার এবং মজুরদের সঙ্গে নিজেরাও প্রত্যেক কাজটি করে যেতেন। তাতে অপমান বোধ করতেন না। এই 20-25 বৎসরের মধ্যে এমন ওলটপালট হলো যে সদগোপ মহাশয়রা এখন আধা বাবু হয়ে উঠেছেন। হেদমণ্ডল নিজেও কথাটা ভালো করে বুঝতে পারে। তার শরীরে প্রচুর ক্ষমতা, এখনো চাষে কর্মে তার গভীর অনুরাগ। সকল কাজ পূর্বের মতো করতে তার ইচ্ছেও হয়, কিন্তু পারে না নিজেদের জাতি জ্ঞাতির কাছে লজ্জা পেতে হবে বলে। আহ হায় রে, কি যে ইংরেজি বাবুগিরির ঢেউ এলো দেশে, এই বলে মনে মনে আক্ষেপ করে সে। বাড়ির দরজা বন্ধ করে তবুও সে অনেক কাজ করে, কিন্তু সুচাঁদের কাছে স্বীকার করতে পারে না সে কথাটা। সে বিরক্ত হয়ে বললে, বলিস না মেলা, তোরা যে মরা কুকুর বিড়াল ফেলা ছেড়েছিস, আবার রব তুলছিস মরা গরু কাঁধে করে ফেলবো না, বাড়ির নর্দমা পরিষ্কার করবি না বলছিস। বলি তোরা এত বাবু হলি কি করে? তোরাও বাবু হচ্ছিস, আমরাও বাবু হচ্ছি, না হলে আমাদের মর্যাদা থাকে কি করে? সুচাঁদ আঙুল নিয়ে দেখিয়ে দিলে বনোয়ারিকে। বললে, ওই ওই মুরব্বি, বুঝলে মণ্ডল, ওই বনোয়ারির মাতব্বরি এসব। ওই ধুয়ো তুলেছিল মরা কুকুর বেড়াল ফেলবো না, তা পরেতে সবাই মিলে গুজুর গুজুর করে ধোঁয়া ধরেছে। গরু ফেলতে হলে কাঁধে করে ফেলাবো না, গাড়ি চাই। জল নিকেশি নালা ছাড়বো, কিন্তু এঁটো কাটা ময়লা মাটির পচা নর্দমাতে হাত দেব না। আমি বলি, বাপ পিতামোর আমল থেকে করে আসছিস, করবি না কেন? তা বনোয়ারি ঘাড় নেড়ে বলে, উহু, মধ্য ফরাস মেথরের কাজ করব কেন? হেদমণ্ডল এবার খেপে উঠলেন। বনোয়ারির দোষ? বলি, হ্যাঁ রে মাগি, তোর নাচ জামাই করালি সেদিন আমাকে বললে, ব্যাটা ফ্যাটা বলো না মশাই, সেও কি বনোয়ারির দোষ নাকি? সুচাঁদ গালে হাত দিলে, হেই মা রে। তারপর বললে, ওকে আমি দু চোখে দেখতে লারি, পাড়ার সর্বনাশ করবে, দেখো তুমি, সর্বনাশ করবে। বনোয়ারির কানে কথাগুলি সবই যাচ্ছিল। সুচাঁদ পিসি কালা, হেদমণ্ডল চিৎকার করে কথা বলছে, সুতরাং সে কেন, এখানকার সকলেই শুনতে পাচ্ছে। সে অত্যন্ত অসহিষ্ণু হয়ে ডাকলে, বলি, তামুক খাবার কতক্ষণ? সুচাঁদ ব্যস্তভাবে উঠল। বনোয়ারিকে খাতির সে করে না, কিন্তু আজ বনোয়ারি সুচাঁদের প্রায় মুনিব স্থানীয়। নগদ 14 পয়সা এবং জলখাবারের মুড়ি দেবে সে। উঠেও সে দাঁড়ালো, কিন্তু হঠাৎ দুঃখের আবেগে কাপড়ের খুঁটে চোখ মুছলে। তারপর হেদমণ্ডলকে বললে, আমার ললাট দেখ কেনে মণ্ডল মশাই, এই বুড়ো বয়সে মজুরি খাটছি। ওই করালিকে বিয়ে করেছে বলেই লাতিনির সাথে বসনের সাথে ভিনু হয়েছি আমি। আবার সে বলল, গলা ফাটিয়ে মণ্ডলকে বললে, আমি বলেছিলাম বসনকে, ওই হারামজাদি পাখিকে নয়নের হাঁপানি ধরেছে, ভালো হয়েছে, নামের মরদ নামে থাকুক। পাখির এখন উঠতি বয়স, কিছু রোজগার টোজগার করলে, তা পরেতে খানিক আধেক বয়স হোক, 1 কুড়ি 1.5 কুড়ি হোক, তখন ছাড়বিড়ি করে সাঙ্গা দিবে নাকি মণ্ডল? সুচাঁদ আবার কাঁদতে লাগলো। আমার পেটের বিটি বসন, বসনের পেটের বিটি পাখি। এবার বনোয়ারি কাছে এসে দাঁড়ালো। সুচাঁদ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললে, চল বাবা চল।
এই দুটো পরাণের ব্যথার কথা মণ্ডল মশাইকে বললাম। খুঁড়িয়ে চলতে আরম্ভ করলে সে নিজের কাজের দিকে। বনোয়ারি মাটি বোঝাই ঝুড়িটা তার মাথার উপর তুলে দিতেই সুচাঁদ বনোয়ারির মুখের দিকে তাকিয়ে কাতর অনুনয় করে বললে, আগ করেছিস? হ্যাঁ বনোয়ারি? বনোয়ারি উত্তর না দিয়ে ঘুরে কোদালটা ধরে মাটিতে কোপ মারতে আরম্ভ করলে। মোটা বলিষ্ঠ হাতে রাগের মাথায় সে কুপিয়েই চলল। কিছুক্ষণ পর দাঁড়িয়ে কোমর ছাড়িয়ে নিলে, ধুলো মাখা হাতের আঙুল দিয়ে কপালের ঘাম টেনে চেঁচে ফেললে। 150 সাঁওতালের টামনার কোপে বাবুদের কাজ এগিয়ে চলেছে কোপায়ের বানের মতো, আর তার কাজ চলছে রিমিঝিমি বর্ষার ধানের জমিতে গরুর খুরের খালে জমার জল মতো। তা হোক, এমনি করেই চিরদিন কাজ চলে আসছে। বাবুদের কাজ চলবে দিন কয়েক, যতদিন বতর থাকবে ততদিন। তার কাজ চলবে 12 মাস। রোজ বিকালে এসে সে খানিকটা করে কেটে যাবে। এবার মাত্র একখানা জমি তৈরি করবে সে। বাকি জমিটা চাষ দিয়ে ভাদ্র মাসে কতকটা তেপে খেয়ে অর্থাৎ 3 পক্ষীয় কলাই, কতকটা ঘেঁষো মুগ, কতকটা বরবটি ছিটিয়ে দেবে। তারপর আসছে মাঘে যে জলটা হবে, সেটা হলেই লাঙল চালিয়ে মই দিয়ে ঠেলে মাটি সরিয়ে আল বন্ধনের চেষ্টা করবে। তারপর কিছু মাটি কেটে সমান করবে, সঙ্গে সঙ্গে আল বন্ধনও শক্ত হবে। এভাবে জমি করার সুবিধাও আছে। ধীরে ধীরে ঠেলে ঠেলে পাশের পতিতের মধ্যে চলো না কেন এগিয়ে, নজর পড়বে না কারো। 5 বিঘা জমি নিয়েছে বনোয়ারি, ওটাকে 5.5 বিঘা তো করতেই হবে। প্রথম ফসল উঠলে সে ফসলের ভোগ দিতে হবে বাবা ঠাকুরের থানে। মুখ সিদ্ধ, বরবটি সিদ্ধ আর 1 বোতল পাকি মদ। কালারুদ্দুর পুরুত মশাইকে দিয়ে আসবে সে গোটা কলাই। বেরম্ভন পুরুতের মুখেই বাবা খেয়ে থাকেন। তারপর দিয়ে আসবে চন্দনপুরে বড় বাড়ি, নতুন মালিক বাড়ি। মুখুজ্জে বাড়িতে আজ লক্ষ্মীর ভোগ হবে। আজা মহাশয়ের বদনে উঠবে। আর দিতে হবে জাঙলের 2 পুরুষে মনিব ঘোষ বাড়িতে। তা না দিলে হয়? এইসব দিয়ে থুয়ে যদি থাকে তখন পাড়াতে 1 মুঠো করে দিতে হবে। তারপরে থাকবে, না থাকে তাতেও বনোয়ারি দুষ্ক থাকবে না। চাষের দ্রব্য মা পৃথিবীর দান, এ 5 জনকে দিয়েই খেতে হয়। বিশেষ করে প্রথম বছরের ফসল। দেবতা, ব্রাহ্মণ, রাজা, মনিব, জাত গোষ্ঠী সবাইকে দিয়ে যদি থাকে তো নিজে খাবে, না থাকে হাত পা ধুয়ে হাসি মুখে ঘরে ঢুকবে। যা দেবে তা থাকবে, আসছে বছর দুনো হয়ে ঘরে আসবে। জমপুরির খাতাতেও জমা হয়ে থাকলো তোমার নাম। মনের আনন্দে হুম হাম করে কুপিয়ে চলল বনোয়ারি। বনোয়ারির বউ ছুটে ছুটে বইছে ঝুড়ি ভর্তি মাটি। সুচাঁদ পিসি খুঁড়িয়ে চলে। 1 ঝুড়ি ফেলে ফিরতে ফিরতে সে 2-3 ঝুড়ি ফেলে আসছে। তার গরজের তুলনা কার সঙ্গে? এ জমি যে তার নিজের হবে। ওহ, সেরেছে রে, পাথর লেগেছে। কোদালের তলায় খং খং করে শব্দ উঠছে। মাটি সরিয়ে দেখলে বনোয়ারি, হাতখানেক মাটির নিচেই পাথর রয়েছে, নুড়ি পাথর। মাথায় হাত দিয়ে বসলো বনোয়ারি। নুড়ি পাথর এমন তেমন নয়, একটা মেঝের পাটনের মতো, ইয়া বড় বড় নুড়ি, আর আধ 3 পো পুরু স্তরে জমে আছে। কোদাল দিয়ে টামনা দিয়ে কোপ মারলে ধার ভেঙে যাবে, ভোঁতা হয়ে যাবে অস্ত্র, কিন্তু তাতে তো পাথর উঠবে না। সে উঠে সোজা হয়ে দাঁড়ালো। টামনার বাঁটে হাত রেখে ভাবতে লাগলো, উপায়? বাবুদের সাঁওতাল মজুরেরাও পেয়েছে পাথরের স্তর, টামনা রেখে গাঁইতি ধরেছে। বাবু মহাশয়ের কারবারই আলাদা, আগে থেকেই অনুমান অর্থাৎ অনুমান করে গাড়ি বোঝাই করে গাঁইতি এনেছে। হেদমণ্ডল বুঝতে পারলেন ব্যাপারটা, সেও ভাবছে পাথর লাগলে মুশকিল হবে। হেদমণ্ডল বললেন, লাগলো তো, অর্থাৎ পাথর। বনোয়ারি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘাড় নেড়ে জানালে, হ্যাঁ লেগেছে। আমি জানতাম। হেদমণ্ডল সঙ্গে সঙ্গে উঠলেন, চলে গেলেন বাবু মহাশয়ের চাষা বাবুর কাছে। গুজু গুজু ফুসু ফুসু লাগিয়ে দিলেন। বনোয়ারি হেসে ঘাড় নাড়লে, অর্থাৎ ঢাকে ঢুলে বিয়ে তাতে কাস্তে মানা।
চাষাবাবুকে কিছু দিয়ে গাঁইতি ভাড়া নেবেন। তার আর চুপিসারে কথা কিসের বাবা? বনোয়ারির স্ত্রী হতাশ হয়ে পাশে উবু হয়ে বসে পড়ল। সে তার মুখের দিকে চেয়ে বললে, কি হবে? সুচাঁদ চোখ বড় বড় করে বললে, ছেড়ে দে বুল্লি বাবা, ছেড়ে দে। পাথরের মধ্যে কোথা কোন দেবতা আছে, অসুরের কাঁড়ি আছে, তাতে চোট মেরে কাজ নাই, ছেড়ে দে। সে তুলে নিলে একটা গোল নুড়ি। নুড়িটার গায়ের মাঝখানে গোল সাদা দাগ, ঠিক পৈতের মতো। বললে, দেখ। তারপর তুলে দেখালে একটা টুকরো অসুরের কাঁড়ি, অর্থাৎ অসুরের হাড় জমে পাথর হয়ে গিয়েছে। দেবতারা অসুর মেরেছিলেন, তাদেরই হাড়। এসব কাহারদের পিতৃপুরুষদের কথা, কিন্তু বনোয়ারিদের আমলে ওসব বিশ্বাস চলে গিয়েছে। সুচাঁদ পিসির মতো দাগ হাজারে হাজারে দেখেছে। দেবতা কি হাজারে হাজারে ছড়িয়ে থাকে? পাথরে ওরকম দাগ থাকে, অসুরের কাঁড়িও তাই। তবে ভাবনা একমাত্র, এ পাথর কাটবে কি করে? গাঁইতি না হলে অসম্ভব, অর্থাৎ অসম্ভব। কিন্তু গাঁইতি কাহারেরা ধরে না। ওই ছুঁচালো অস্ত্রটি কখনো তো ধরা হয় নাই। সাহেব লোকের রামদানি, অর্থাৎ আমদানি করা অস্ত্রটি যে শুলের মতো, ওতে মা বসুন্ধরার বুকে আঘাত করা কি উচিত? তার উপর পাবেই বা কোথায়? বাবু মহাশয় চাষাবাবুকে ঘুষ দেবার মতো টাকা তার কোথায়? হঠাৎ মনে পড়ল করালির কথা। করালি পারে। চন্দনপুরের রেল কারখানায় গুদাম বোঝাই গাঁইতি, সে দিতে পারে। কিন্তু হেদমণ্ডল বললেন, কিরে হতভম্ব হয়ে গেলি যে, চোট মেরেই দেখ। তা বটে, চোট মেরে দেখাটা দরকার কতখানি পাথর আছে। মনে মনে প্রণাম করে সে চোট মারতে আরম্ভ করলে। খং 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 লোহা এবং পাথরে আঘাত লেগে শব্দ উঠতে লাগলো। পাথরের স্তরটা আধ হাতের মতো পুরু, নিচে মোলাম কালো মাটি। বাবা বাবা, একেবারে উৎকৃষ্ট ধরনের মাটি। গাঁইতি ধরতে হবে, না ধরে উপায় নাই। কুঁদোর মুখে বাঁকা কাঠ সোজা, ন্যায়ের উপর হাতুড়ির নিচে লোহা জব্দ, গাঁইতির মুখে মাটি পাথর জব্দ। সে দেখেছে চন্দনপুরের লাইনে, দূর থেকে দেখেছে অবশ্য। পশ্চিমা মজুরের হাতে গাঁইতির ঘায়ে পাথর খান খান হয়ে যায়। তাদের চেয়ে কম জোরে কোপ মারে না কাহারেরা। আহ, আরে বাপরে বাপরে বাপরে! টামনা ছেড়ে দিয়ে বনোয়ারি কপালখানা চেপে ধরলে। হঠাৎ একটা পাথর ভেঙে তার কুচি ছিটকে এসে তার কপালে লেগেছে। ওহ, বাঁটুলের মতো বেগে, কিন্তু তার চেয়ে ভীষণ। বাঁটুল গোল, তার ধার নাই, এটা ধারালো ভাঙা পাথর। হাতের তালুতে আগুনের মতো তাই, অর্থাৎ তাপ ঠেকছে কিসের? তাহলে নিয়েছে, অক্ত নিয়েছেন মা বসুমতী। ছুটে এলো বনোয়ারির পরিবার। দেখি দেখি, অক্ত পড়ছে যে গো। হেই মা, কি হবে? পিসি, ও পিসি! হেদমণ্ডলের হাতের কোলকে দেখে সুচাঁদ আবার এক দফা তৃষিত হয়ে উঠেছিল। সে শুনতেই পেল না বনোয়ারির পরিবারের কথা। হেদমণ্ডল দেখেছিলেন, তিনি উঠলেন না, শুধু বললেন, নিয়েছে নাকি? বনোয়ারি হেসে বললে, হ্যাঁ। হেদ বললেন, ও তো জানা কথাই, নেবেই, না নিয়ে ছাড়বে না। লাগিলে, মাটি লাগিলে। বনোয়ারি এক মুঠো মাটি তুলে চেপে ধরলে কপালের ক্ষতস্থানে। এতক্ষণে সুচাঁদ দেখতে পেয়ে সামনে উবু হয়ে বসল। হ্যাঁ হ্যাঁ বাবা, মা বসুমতী। মা বসুমতী যেমন দেন তেমনই নেন। আমন ধানে চালে ফসলে তোমাকে খাওয়াবেন, কিন্তু শেষকালে দেহখানি নেবেন। পুড়িয়ে দিলেও নিদেন পক্ষে ছাই মুঠোটি তাকে দিতে হবে। বেঁচে যতদিন আছে নখ চুল দিতে হবে, মধ্যে মাঝে 2-4 ফোঁটা অক্ত। যে প্যাটে ছেলে ধরে সে প্যাট কি অল্পে ভরে? এত মানুষ, এত পশু পাখি পেশাব করছেন, মা বুক চিরে ফসল দিচ্ছেন, তার তেষ্টা কি শুধু মেঘের জলে মেটে? মায়ের বুকে চোটাতে গেলে অক্ত দিয়ে মায়ের পুজো দিতে হয়। না দাও, মা ঠিক তোমার 2-4 ফোঁটা রক্ত বার করে নেবেই। নিয়েছেন মা তার পাওনা গন্ডা। বনোয়ারি রক্ত মাখা মাটি মুঠো করে জমির এক কোণে পুঁতে দিলে। তবে এই লক্ষণ ভালো, রক্ত যখন নিয়েছেন মা তখন দেবেন, তাকে 2 হাত ভরে দেবেন। ঝমঝম গম 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 ঝমঝম
পায়ের তলায় মাটি কাঁপছে হাঁসুলি বাঁকের বাঁকে বাঁকে। পদশব্দের বাজনার মতো ধ্বনি তুলে 10টার গাড়ি চলেছে কোপাই পাগলির বুকের উপরে লোহার মালার পুল পার হয়ে। মুখুজ্জে বাবুদের সাঁওতাল মজুরেরা গাঁইতি টামনা ঝুড়ি ফেলেছে ঝপাঝপ। 10টায় এ বেলার মতো ছুটি। হাঁসুলির বাঁকে বৈশাখ মাসে দ্বাদশ সূর্যের উদয়। এখানে গ্রীষ্মের দিনে খাটুনির সময় সকাল 6টা থেকে 10টা, আবার ও বেলায় 3টে থেকে 6টা। বনোয়ারিও কদাল ঝুড়ি তুললে। ও বেলার খাটুনি বনোয়ারি খাটবে না। বনোয়ারি ও বেলার পালা আরম্ভ হবে সন্ধ্যাবেলা থেকে। চাঁদনি রাত্রি আছে, ফুরফুর করে লাউর অর্থাৎ বাতাস বইবে। মদের নেশার আমেজটি লাগবে। পাড়া প্রতিবেশী 5 জনকেও পাওয়া যাবে। তখন আবার কাজ আরম্ভ করবে বনোয়ারি। বাবুদের পয়সার খেলা, জাঙলের সদগোপ মহাশয়দেরও কতকটা তাই। কতকটা দাপটের খেলাও বটে। জবরদস্তি কাজ আদায় করে নেয় তারা। বনোয়ারি নিজের গতরের খাটুনি আর পাড়া প্রতিবেশীর ভালোবাসা ছেদ্দার অর্থাৎ শ্রদ্ধায় খেটে দেওয়ার কাজ। বনোয়ারির জমি রাত্রে কাটা হবে। জাঙলের মনিবেরা সকালে এসে দেখে বলবেন, এ শালদের সঙ্গে পারবার জো নেই। জাঙলের কাছাকাছি এসে সুচাঁদ বললে, বনোয়ারি, তা পয়সা কটা দিবি এখন? বনোয়ারি কোমরের গেঁজেল থেকে একটি দুয়ানি বার করে তার হাতে দিয়ে বললে, এই একবেলা খাটুনির দামই দিলাম তোমাকে, উবেলা আর আসতে হবে না। আসতে হবে না কেন? বুকটা ধরাস করে উঠল সুচাঁদের। সে বুঝতে পেরেছে বনোয়ারি তাকে শুধু আজ ও বেলার জন্য নয়, বরাবরের জন্যই আর কাজে নেবে না। বনোয়ারি বললে, তুমি বুড়ো মানুষ, তোমাকে নিয়ে কি খেটে পোষায়? না তোমারই আর খাটা পোষায়। সুচাঁদ খানিকটা চুপ করে থেকে বললে, তা বেশ, দে তাই দে। তোর ধর্ম তোর ঠাঁই। প্যাটের বিটি যে কালে বইমুখ, সে কালে আর পরের ভরসা কিসের? লইলে আমি এখনো যা খাটতে পারি তা তোর পরিবারে পারে না। বনোয়ারি আর কথা বললে না। সে স্ত্রীকে সঙ্গে করে চলে গেল গ্রামের দিকে। জল খাবারের সময় হয়েছে, জল খাবে। তার আগে গরুগুলিকে দুইতে হইবে। তাদের মাঠে ছেড়ে দিতে হবে। অনেক কাজ, একটু দেরি হয়ে গিয়েছে আজ। বনোয়ারির গড়নটা খুব মোটা। তার উপর জোয়ান বয়সের প্রথম থেকেই বাঁক বয়ে পালকি বয়ে বাঁ কাঁধটা ডান কাঁধের চেয়ে উঁচু হয়ে গিয়েছে। চলেও সে বেঁকে। ডান পাটা পরে জোরে জোরে হন হন করে সে চলল। ভিজে আলপথের ডান দিকের কিনারায় তার পায়ের ছাপ বসে যাচ্ছে। হঠাৎ একটা জায়গা ভস করে বসে গেল। বনোয়ারি পিছন ফিরে তাকিয়ে দেখলে, বললে, সঙ্গে সঙ্গে হেঁট হয়ে ঝুঁকে পড়লে সে। বউ বললে, কি? পিঁপড়ে। অসংখ্য পিঁপড়ে গর্তটার ভিতরে বিজবিজ করছে। অধিকাংশের মুখে ডিম। বউ বললে, আহা, দেখে চলতে হয়। ডিম নিয়ে কেমন আকুলি বিকুলি করছে দেখো দিনি। তোর মাথা। বনোয়ারি এদিক ওদিক চেয়ে মাঠের মধ্য দিয়ে একটা পিঁপড়ের শাড়ি দেখিয়ে বললে, ওই দেখ। অনেকক্ষণ থেকে ওরা পালাতে লেগেছে এখান থেকে। তারপর আকাশের দিকে চেয়ে বললে, জল ঝড় প্রচণ্ড একটা হবে লাগছে। জল ঝড় হবে? প্রচণ্ড। প্রচণ্ড? হ্যাঁ, পিঁপড়েতে জানতে পারে। বর্ষায় দেখিস না, মেঝে থেকে দেলে বাসা করে। দাঁড়া বলে সে এগিয়ে গেল কর্তার থানের দিকে। ওখানে বেলগাছের গোড়াগুলিতে 12 মাস মানুষের হাত পড়ে না, পরে কালে কসমিনে। এই নিরুপদ্রবতার জন্য বেলগাছ শেওড়া গাছের গোড়াগুলি পিঁপড়ের বাসায় ভর্তি। প্রচুর পরিমাণে বালি মাটির কণা তুলে ছোট স্তূপের আকারে উঁচু করে সাজিয়ে চমৎকার বাসা করে। কিন্তু বর্ষার আভাস পাওয়া মাত্র পিঁপড়েগুলি ডিম নিয়ে উঠে যায় গাছের উপরে। পুরানো গাছগুলির জীর্ণ গাত্রে ছিদ্র করাই আছে। সেই ছিদ্রগুলি পরিষ্কার করে নিয়ে বাস করে। বৃষ্টি অনাবৃষ্টির লক্ষণ জানতে হলে বনোয়ারি ওই গাছতলায় এসে দাঁড়িয়ে দেখে পিঁপড়েগুলি নিচে নেমে এসেছে কি উপরে উঠেছে। বেশি দূর যেতে হলো না। কর্তার থানের মুখে এসেই তার নজরে পড়ল কতগুলো কাক নেমেছে। বেলগাছের ডালে বসে আছে সড়ক ফিঙের ঝাঁক। তারাও মাঝে মাঝে ঝাঁপিয়ে পড়ছে। কাকদের আশেপাশে লাফাতে লাফাতে ঠুকরে কিছু খেয়ে চলছে।
পিঁপড়ে খাচ্ছে, তাতে আর ভুল নাই। পিঁপড়েরা দল বেঁধে বেরিয়ে উপরে চলেছে। পক্ষীর ঝাঁক নেমেছে, ওদের ভোজ লেগেছে। প্রচণ্ড জলঝড় একটা হবে, তাতে সন্দেহ নাই। পাড়ার লোককে সাবধান করতে হবে, এসব হুঁশ যদি কারো থাকে। বনোয়ারির আক্ষেপ হলো, বলেও কাহারদের সে জ্ঞান দিতে পারলে না। বনোয়ারি বাড়ি ফিরল, বউ আগেই এসেছে। সে বললে, আচ্ছা বাজে কারণে তোমার মতি বটে বাপু। সাবি বেনদা এসেছে, বসে আছে, ওদ উঠেছে, ওরা আর যাবে কখন? বনোয়ারি বললে, চেঁচাস না বুল্লি মাগি, একদণ্ড দেরিতে সাবি বেনদা ওদের ননির পুতুলের মতন গলে যাবে না। আমার কর্ম আমি বুঝি, দে বাছুর দে, কেড়েটা দে। গাইগুলি চিৎকার করছিল বাছুরের জন্য। বনোয়ারি গিয়ে কপালে গালে হাত বুলিয়ে বললে, হচ্ছে, মা সকল ধৈর্য ধরো একটুনু। হাসতে লাগলো সে। গাই দুয়ে শেষ করে কেড়েটি নামিয়ে দিতেই সাবি বললে, গেরস্তরা বলছে বেজায় জল দিচ্ছস দুধে, জল একটুকুন কমিও কাকি। সাবি বেনদা দুজনে চন্দনপুরে যায় দুপুরবেলা। সুকৌশলে স্তূপীকৃত ঘুঁটে বড় বড় ঝুড়িতে সাজিয়ে নেয়, তার উপরে রাখে দুধের ঘটি। চন্দনপুরের ভদ্রলোকের বাড়িতে দুধ রোজ দিয়ে আসে, 4 পয়সা সের দুধ। বনোয়ারি বাড়িতে দুধ 4 সের। সেই দুধে কোপায়ের বালি খোঁড়া পরিষ্কার জল মিশিয়ে বনোয়ারির বউ 5 সের করে দেয়। দিন গেলে 5 আনা পয়সা। তার মধ্যে দৈনন্দিন 5 পয়সা হিসাবে পায় সাবি আর বেনদা। বনোয়ারির বউ বড় ভালো মানুষ। সে ঘাড় নেড়ে বললে, জল তো সেই 1 মাপেই দিই মা, বেশি তো দিই না। বনোয়ারি সাবির দিকে তাকিয়ে বললে, পথে ঝর্ণার জল মিশিয়ে তোরা আরো কতটা বাড়াস বল দিনি। বেনদা বললে, হেই মা গো। হ্যাঁ তোমরা বড় শ্যানা হে। হাসতে লাগলো বনোয়ারি। বেনদা এবং সাবিও হাসতে লাগলো। এই কথার পর অস্বীকার করলে না তার অভিযোগ। বনোয়ারি আবার বললে, একটুকুন কম বাড়িয়ে লিস, মানে আগে যতটা বাড়াতিস তার চেয়ে বাড়াস না, তাহলে বাবুরা রাগ কাটবে না। কথাটা সত্য। সাবি এবং বেনদা, শুধু তারাই বা কেন, কাহারপাড়ার যেসব মেয়ে পরের দুধ চন্দনপুরে যোগান দিয়ে আসে, তারা সকলেই ওই কাজ করে। পথে দুধে খানিকটা জল ঢেলে দুধ বাড়িয়ে দৈনিক 2-4 পয়সা উপরি উপার্জন করে। বনোয়ারি স্ত্রীকে বললে, ডিমগুলান দিয়ে দে। স্ত্রী বললে, মনিব বাড়িতে দেবে বলছিলে যে, দে এখন পয়সার টানা, জমি কাটতে লোকজনকে পয়সা দিতে লাগবে। মনিব মনে মনেই জল্পনা কল্পনা করে বনোয়ারি। মনিব যে এখন কে হবেন কে জানছেন। চন্দনপুরে বড়বাবুর চরণ যদি পায় তবে। মৃদু হাসি ফুটে উঠল তার মুখে। সেই হাসি মুখেই চলল সে করালির বাড়ির দিকে। করালি নাই নিশ্চয়ই, পাখিকে বলে আসবে। করালিকে বলিস আমার গোটা কয়েক গাঁইতি চাই। একটু পাড়া ঘুরেই চলল সে। কার ঘরের চালের কেমন অবস্থা দেখে নিচ্ছিল। 2-4 দিনের মধ্যে জল একটু বেশি পরিমাণেই হবে। সামনে বৈশাখ মাস, জল হলে ঝড় হতেই হবে। পাথর অর্থাৎ শিলাবৃষ্টি হওয়া অসম্ভব নয়। সকলকে সতর্ক করে দিতে হবে। কাহার পাড়ার ঘর বানের ডোবে ঝড়ে ওড়ে, দালান নয়, কোঠা নয়, ইট নাই, কাঠ নাই, মাটির দেওয়াল, বাঁশবাদির বাঁশ, হাঁসুলি বাঁকের নদীর ধারেই সাবুয়ের দড়ি আর মাঠের ধানের খড়, এই নিয়ে ঘর। কোঠা ঘর করতে নাই, বাবা ঠাকুরের বারণ আছে। তাছাড়া কোঠায় শোবে বাবুরা, সদ্গোপ মহাশয়রা। কাহারদের কি তাদের সঙ্গে সঙ্গ করতে হয় না সাজে? বনোয়ারির ভুরু কুঁচকে উঠল। না, আর পারলে না সে। কাহারদের শিক্ষা হবে না এ জীবনে, তার হাড়ে আর কুলাবে না। সকলের চালই ফুরফুর করছে, কারুর চাল তেমন ভালো নয়। এখন কারুর হুঁশ নাই, এখন বেশ লাগছে। আত্মীরে ঘরে শুয়ে চালের ফুটো দিয়ে চাঁদের আলো আসে, দেবসে ওদ আসে, বেশ লাগে, গ্রাহ্য নাই। গ্রাহ্য হবে বর্ষার মেঘ ঘনিয়ে এলে সেই ঘোর লগনে। চালের অবস্থা একমাত্র তার ঘরেই ভালো,
এরই মধ্যে চালে সে নতুন খড় দিয়েছে। আচ্ছা বাহার খুলেছে। ওই আর একখানা ঘরের চালেরও নতুন খড়। ওখানে তো করালির ঘর। হ্যাঁ, করালির ঘরই তো। বাহাদুর ছোকরা। সে এগিয়ে গেল এর ঘর ওর ঘর দেখতে দেখতে। করালির ঘরের সামনে এসে সে থমকে দাঁড়ালো সবিস্ময়। এদিক দিয়ে তার পথ নয়, এ পথে সে বড় হাঁটে না। পাড়ার মাতব্বর সে, দরকার না হলে সে কারো বাড়ি যায় না। করালির বাড়ি সে ওদের বিয়ের পরে আর আসে নাই। হরি হরি হরি, বলিহারি বলিহারি, ঘরখানেক নিকিয়ে চুকিয়ে রং চং দিয়ে করেছে কি? মনের মানুষ নিয়ে ঘর বেঁধেছে কিনা ছোকরা। ঘরের সামনেটার উপরের দিকে ঘন লাল গিরিমাটি দিয়ে রাঙিয়েছে। নিচের দিকটায় দিয়েছে আলকাতরা, দরজায় দিয়েছে আলকাতরা। দরজার দুপাশে আবার লাল নীল সবুজ হরেক রকম দিয়ে এঁকেছে দুটো পদ্ম। বাহ বাহ। বাড়িতে কেউ নাই। পাখি বোধ হয় ঘাস কাটতে গিয়েছে। করালি তো সকালেই গিয়েছে চন্দনপুর লাইনে খাটতে। নসুও গিয়েছে চন্দনপুরে মজুরদের সঙ্গে খাটতে। অনেকক্ষণ দাঁড়িয়ে সে দেখলে মনটা ভারী খুশি হয়ে উঠল তার। কে গো, কে দাঁড়িয়ে? এক বোঝা ঘাস মাথায় করে পাখি এসে বাড়ি ঢুকলো। বোঝার ঘাসগুলি তার চোখের সামনে ঝুলে রয়েছে বলে মানুষটাকে সম্পূর্ণ দেখতে পাচ্ছে না সে। আমি রে পাখি, তোদের ঘর দেখতে এসেছি মা। বাহ বাহ বাহ, এ যে রিন্দ ভবন করে ফেলাচ্ছে করালি। বোঝা উঠানে ধপ করে ফেলে পাখি তাড়াতাড়ি ঘর খুলে একটা নতুন কাঠের চৌকো টুল বার করে দিলে। বসো মামা। বাহ বাহ বাহ, এই যে টুল রে, বলিহারি বলিহারি, ভদ্রজনের কারবার করে ফেলাচ্ছে। পাখি ঘর থেকে একটা নতুন হারিকেন, একখানা নতুন সস্তা দামের শতরঞ্চি, একটা রংচঙে তাল পাতার পাখা এনে সামনে দিয়ে বললে, এই দেখো, মানা করলে শোনে না, আজে বাজে জিনিস কিনে টাকা পয়সা ছেড়াদ্দ করছে। হা হা করে হেসে বনোয়ারি বললে, ওরে বাবা, নতুন বিয়ের এই বটে, তার উপরে বউ যদি মনে ধরে তবে তো আর কথাই নাই। পাখি মুখে আঁচলটা দিয়ে হাসতে লাগলো মামার কথা শুনে। বনোয়ারি উঠল, বললে, আসছিলাম তোর বাড়িতেই, পথে পাড়াটাও ঘুরলাম, সব চাল দেখে এলাম। একটা প্রচণ্ড ঝড় জল হবে লাগছে কিনা, তা তোদের ঘরে এসে দাঁড়ালাম। এমন ঝকমকে ঘরদোর দেখে দাঁড়াতে হলো। যাই এখন দেখি কার চালে খড় আছে কার চালে নেই। মাতব্বর হওয়ার অনেক ঝক্কি মা। পাখি বললে, ঝক্কি নিলেই ঝক্কি, না নিলেই কি করবে? ওই তো আটপৌড়ে পাড়ার মাতব্বর রয়েছে পরম, সে ঝক্কি নেয়? এত সব খোঁজ করে? কার চালে খড় নাই, কার ঘরে খেতে নাই দেখে বেড়ায়, কারো দোষগুণ বিচার করে। তুমি এই যে আমার ঘাড় করে দিলে, নইলে আমি চলে যাচ্ছিলাম চন্দনপুরে ওর সঙ্গে। তা পরেতে নিকনে কি ঘটতো কে জানে, হয়তো আবারও কারোর সঙ্গে চলে যেতাম বিদাস বিভুঁয়ে। তোমার দয়াতেই আমার সব। তুমি ধার্মিক লোক, মা লক্ষ্মীর দয়া হয়েছেন তোমার পরে। কর্তা ঠাকুর তলায় ধূপ দাও, পিদিম দাও, তোমার ধরম বুদ্ধি হবে না তো কার হবে? পাখি হঠাৎ হেঁট হয়ে তার পায়ের ধুলো নিল। বনোয়ারি বড় ভালো লাগলো পাখিকে আজ। বড় ভালো মেয়ে পাখি, বসনের কন্যে, অক্তে চৌধুরী মশাইদের অক্তের মিশাল আছে, হবে না ভালো কথা? আনন্দে তৃপ্তিতে তার মন জুড়িয়ে গেল। হিয়েখানি যেন ভরে উঠল গরমকালে মা কোপাইয়ের শীতল জলে ভরা আঙা মাটির কলসের মতো। মনে মনে সে কর্তা ঠাকুরকে প্রণাম করলে, বললে, বাবা ঠাকুর, এসব তোমার দয়া, তুমি মাতব্বর করেছ, তুমি দিয়েছ এমন মন মতি, তুমি ওকে করবে কাহারদের ঘরবাড়ি ঝড়ঝাপটা থেকে। বনোয়ারি তোমার দাস, তোমার হুকুমেই সে কাহার পাড়ার চাল দেখেছে। লাঙল টানে গরু, তার কি বুদ্ধি আছে? না সে জানে কোন দিকে ঘুরতে হবে ফিরতে হবে। পিছনে থাকে লাঙলের মুঠো ধরে চাষি, তাকে গরু দেখতে পায় না, কিন্তু হালের মুঠার চাপের ইশারায় ঠিক চলে। বনোয়ারি সেই গরু, বাবা ঠাকুর কর্তা বাবা, তুমি হলে সেই চাষি। তা নইলে করালির মতিগতি ফেরে?
চন্দনপুরে কারখানায় পাকা মেঝের কোয়ার্টার ছেড়ে কাহারপাড়ার বাড়িতে রং ধরিয়ে ফেরে সে। কথাবার্তা মিষ্টি হয় না। করালি অনেক সোজা হয়েছে। এই তো সেদিন নিজে থেকে তেরপল দিয়ে এলো গুড়ের শালে। কোনো রকমে ওকে ঘর বশ করে চন্দনপুর ছাড়িয়ে কাহারদের কুলকর্মের কাজে লাগাতে হবে, ধর্মের পথ ধরিয়ে দিতে হবে। সে একদিনে হবে না। কেমে কেমে ধেও ধেও বাঁকা বাঁশকে যেমন তাতিয়ে চাপ দিয়ে সোজা করতে হয় তেমনই ভাবে। পাড়ার লোক ক্ষেপে উঠেছিল করালির বিরুদ্ধে, কিন্তু তার তো 10-এর মতো হট করে মাথা গরম করলে চলে না। ঠান্ডা মাথায় কাজ করতে হবে তাকে। ছোঁড়ার একটা দোষ হলো লবাবি করা। এই টেরি, এই জামা, এই কাপড়, এই একটা টর্চ আলো, একটা বাঁশি, যেন বাবুর বেটা বাবু বেড়াচ্ছে। কে বলবে কাহারদের ছেলে? মুখে লম্বা লম্বা কথা, লোকে এসব সহ্য করতে পারে না। তাও অনেক করেছে, অনেক। তবে নাকি শোনা যাচ্ছে ছোঁড়া আজকাল যে আইনি চোলাই মদের কারবার করছে চন্দনপুরে। কাহারপাড়াতেও আনছে, রাত্রে মজলিস করে ওই মদ খায়। সাবধান করতে হবে, শাসন করতে হবে। বনোয়ারির মনের মধ্যে একটি স্বাদ হয়, করালিকে নিয়ে স্বাদ। সে জেনেছে, বেশ বুঝেছে, এই ছোঁড়া থেকে হয় সর্বনাশ হবে কাহারপাড়ার, নয় চরম মঙ্গল হবে। সর্বনাশের পথে যদি ঝোঁকে তবে কাহারপাড়ার অন্য সবাই থাকবে পেছনে, লাগতে লাগবে তার সঙ্গে। সে পথে করালি গেলে বনোয়ারি তাকে ক্ষমা করবে না। তাই তার ইচ্ছা তাকে কোলগত করে নেয়। তার পুত্র সন্তান নাই, ডান হাত থেকে বঞ্চিত করেছেন ভগবান। বনোয়ারির ইচ্ছে বিধাতা যা তাকে দেন নাই নিজের কর্মফলের জন্যে, সে তা এই পৃথিবীতে অর্জন করে। পুণ্য তার আছে, বাবার চরণে মতি রেখেছে, নিত্য দুবেলা প্রণাম করে, বাবার থান আগলে রাখে, আধার পক্ষের 15 দিন সঞ্জেতে পিদিম দেয়, জ্ঞানমতো বুদ্ধিমতো ন্যায্য বিচার করে সে। নয়নের বউ পাখিকে করালিকে দিয়ে অন্যায় একটু করেছে, নয়নের মা চোখের জল ফেলেছে, তাকে সাপ সাপন্ত করেছে, তা করুক, বনোয়ারি নিজের কর্তব্য করবে। নয়নের একটি সাঙা দেবে সে, কোণে এর মধ্যেই ঠিক করে ফেলেছে। মেয়েটি রীতিকরণ একটুকুন চনমনে, কালোমুখী বদনাম একটু আছে তার বাপের গাঁয়ের সমাজে। তা থাক, নয়নের মায়ের ভবিষ্যৎ ভেবেই এমন মেয়ে সে ঠিক করেছে। নয়ন যদি সেরে না ওঠে তবে ওই মেয়েই রোজগার করে নয়নের মাকে খাওয়াবে। লোকে না ভেবে কথা বলে, ভদ্রলোকে বেশি বলে। তারা বলে ছোট লোকের জাতের ওই করণ। তারা হলেন টাকার মানুষ, জমির মালিক, রাজার জাত। তাদের কথাই আলাদা, কথাতেই আছে আজ্ঞার মায়ের সাজার কথ। নয়ন যদি তাদের জাতের হতো তবে নয়ন মরে গেলেও থাকতো তার টাকা জমি। তাই থেকে নয়নের মা একদিকে কাঁদতো, একদিকে খেত। আর কাহারের জাত, না জমি না টাকা। নয়ন মরে গেলে নয়নের মায়ের সম্বল হবে গতর, গতর গেলে ভিক্ষে। তার চেয়ে এ মন্দের ভালো। পাপ পুণ্যি বনোয়ারি বুঝতে পারে না এমন নয়, সে বুঝতে পারে মেয়ে লোকের সতীত্বের মূল্য। কিন্তু বিধির বিধান, উপরে আছেন সৎ জাতেরা, তাদের ময়লা মাটি থুতু সবই আপনি এসে পড়ে তাদের গায়ে। সজ্জনের ময়লা সাফ করে মেথর, চরণ সেবা করে হাঁড়ি ডোম বাউরি কাহার, শ্মশানে থাকে চণ্ডাল। বিধির বিধান এসব। কাহারদের মেয়েরা সতী হলে ভদ্রজনদের পাপ ধরবে কারা, রাখবে কোথা? কাজেই কাহার জন্মের এ কর্ম স্বীকার করতেই হবে। পাখি কিন্তু পাখির মতোই কলকল করে চলেছিল, ভোরবেলার পাখির মতো। কত প্রশংসাই সে করে গেল। বাবার চরণে পেনাম জানিয়ে কাহার জন্মের কথা ভাবছিল বনোয়ারি। হঠাৎ পাখির কণ্ঠস্বর পরিবর্তনে সে একটু চমকে উঠল। গলা খাটো করে পাখি বললে, জানো মামা, মিচকে পোড়া চিপে ষষ্ঠী নিম তেলে পানা সেদিন বলছিল, দেখ কেনে মাতব্বরের ধরম, এই বছর না ফিরতে বেরিয়ে যাবে, ফেটে যাবে। পাপ করে যদি বাবা ঠাকুরের ঠাঁই ছুঁয়ে কেউ তবে বাবা তাকে ক্ষমা করে না। তুমি নাকি? পাখি চুপ করলে। কি কি? আমি নাকি কি করেছি? আমি
কে জানে বাপু, আমার আগেকার শাউরি, আটপৌরে পাড়ার কালো বউ, এইসব 5 জনকে নিয়ে নানান কথা নানান কেচ্ছা করছিল। বলে সে নাকি দেখেছে। বনোয়ারির বুকটা হঠাৎ ফুলে উঠল রাগে। কানে শোনা কথা, মিথ্যে নয় তাহলে। পাখি বলল, আটপৌরে পাড়ায় ঘেঁটু গানকে বেঁধেছে জানো, ওই পানা। পানা? হ্যাঁ, নসো দিদির তো ভাবি সাবির অভাব নাই। ওই আটপৌরে পাড়ার দলের কোন ছোঁড়া বলেছে। বনোয়ারি মাটির দিকে চেয়ে একটু ভেবে নিলে। আচ্ছা। পাখি আবার বললে, সে তো এগিয়ে একেবারে কাঁই, বলে মারবো শালাকে। পানা নাকি থানায় কি সব লাগান ভাজন করে এসে ওর নামে। ও নাকি চন্দনপুরে চোলাই মদ বিক্রি করে, লুকিয়ে অ্যালোর শিলপাট বিক্রি করে। আমাদের বাড়িতে নাকি সন্ধ্যেবেলায় ছেলে ছোকরাদের আড্ডা বসে, নাচ গানের ছাউনি দিয়ে ভেতরে ভেতরে নাকি চুরি ডাকাতি সলা পরামর্শ হয়, চোরের দল গড়ে। সর্বনাশ! বনোয়ারি চমকে উঠল। পানা? হারামজাদা পানা, ঘরভেদি পানা, কাহার পাড়ার পাপ পানা। পানাকে মাটিতে ফেলে তাকে বুকে চেপে বসা অতি সহজ কাজ। কাঠির মতো চেহারা, পাখির মতো নাক, ছুঁচোর মতো লম্বাটে সরু মুখ পানার। কিন্তু হারামজাদা নিজের চোখে কিছু যেন দেখেছে বলেছে। কি দেখেছে? হঠাৎ মনে পড়ে গেল বনোয়ারির পানার মনিব পাকু মণ্ডল মহাশয়ের কথা। পাকু মণ্ডল বলেছিলেন পানা তাকে বাঁশঝাড় বিক্রি করেছে। পাকু মণ্ডলের সন্দেহ নাকি পানা এর মধ্যেও কিছু গোলযোগ করেছে। বাঁশঝাড় দেখে তার মনে হয়েছে ঝাড় একটা নয়, ঝাড় দুটো। চৌহদ্দিটা গুনতে বলছেন একদিন বনোয়ারিকে। পাকু মণ্ডলের কাছে যেতে হবে তাকে, এক্ষুনি যাবে সে। উঠে পড়ল বনোয়ারি। করালির বাড়ি থেকে হনহন করে বেরিয়ে সেই দুপুর রৌদ্রেই চলল সে পাকু মণ্ডলের কাছে। পথে হঠাৎ থমকে দাঁড়ালো। যা, পাখিকে আসল কথাটাই বলা হলো না। গাঁইতির জন্য বলতে এসে পানার চতুরালি কথা শুনে মাথা ঘুরে গেল তার, ভুলে গেল আসল কথা। দীর্ঘশ্বাস ফেললে সে। মাতব্বরির যত সুখ তত দুঃখ। চড়কের পাট থাক মানুষের মাথায়, সেই পাটায় গজাল পোঁতা থাকে, তার উপর শুতে হয় গাজনের প্রধান ভক্তকে। মাতব্বরিও তাই, মানুষের মাথার উপরে কাঁটা ভরা পাটায় শোয়া। হে ভগবান, পানা তার সর্বনাশ করবে? এটা অবশ্য তার পাপ, তার অন্যায়, কিন্তু সে তো মানুষ। কালো বউ। হঠাৎ মাথায় যেন তার বিদ্যুতের মতো খেলে গেল। চড়কের পাটা, সামনে গাজন, বাবা কালারুদ্দের চড়কের পাটায় শুয়ে সে তার পাপের প্রায়শ্চিত্ত করবে, লোকের সামনে প্রমাণ করবে তার কত পুণ্য। ইতি হাঁসুলি বাঁকের উপকথার 2য় পর্বের 7ম অধ্যায় সমাপ্ত হলো। ধন্যবাদ।